तमाम नेता दिख रहे हैं और कांग्रेस अध्यक्ष सोनिया गांधी को भी अब आप तस्वीरों में देख रहे हैं। एसपीजी ने मनमोहन सिंह को सोनिया की कुर्सी से उठा दिया और फिर उस कुर्सी पर सोनिया गांधी बैठ गईं। I'll tell you what my opinion on the ordinance is. My opinion on the ordinance is that it's complete nonsense and that it should be torn up and thrown out. That's my opinion, my personal opinion on the ordinance. I'll repeat it for you. My opinion on the ordinance is that it should be torn up and thrown away. ভাবতেও খারাপ লাগে, এই মানুষটা 2004 থেকে 2014 10টা বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন তখন তার নিজের দলেরই শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে ঠিক এই রকম ভৃত্য সুলভ আচরণ করছে। আসলে এই ভিডিও দেখে হয়তো অনেকে চমকে যাবেন, অনেকেই প্রশ্ন করবেন যে মানুষের মৃত্যুর পর তার সম্বন্ধে তো ভালো ভালো কথা বলতে হয়, এই পুরনো কন্ট্রোভার্সি কেন টেনে নিয়ে আসা হচ্ছে? এই কন্ট্রোভার্সিটা টেনে আনা হচ্ছে না, সামনে আনা হচ্ছে সেই সত্যটা। আসলে মানুষের মৃত্যুর পর চোখের জল ফেলতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, এই সাজানো চিত্রনাট্য অনুযায়ী গান্ধী পরিবার অভিনয় করে চলেছে দেশের সামনে। কিন্তু যে মানুষটাকে তারা তার সময় প্রাপ্য সম্মান দেয়নি, আজকে সেই মানুষটা চলে যাওয়ার পর এদের মুখোশ খোলার সময় হয়ে এসেছে। আসলে কংগ্রেস দলটা করতে গেলে সেখানে আপনার জিনে, আপনার মজ্জাগতভাবে এই ভৃত্য সুলভ আচরণটা তৈরি করে নিতে হবে। আর না হলে হয়তো আপনি দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হতে পারেন, হয়তো আপনি পাপেট হতে পারেন, কিন্তু চূড়ান্ত রকমের অপমান আপনাকে সহ্য করতে হবে এবং তার পাশাপাশি বিভিন্ন রকম হয়ে যাওয়া স্ক্যাম, তার বলির পাঁঠা আপনাকে হতে হবে। আর সেই জন্যই কংগ্রেস যারা করেন তারা একটা সময় বুঝতে পারেন যে এই দলটা আর করা যায় না, আর তাই দলের মধ্যে থেকে বিদ্রোহ ঘটিয়ে মমতা ব্যানার্জি, শরদ পাওয়ার, পিএ সাংমা বা গুলাম নবী আজাদ এদের মতো বেরিয়ে এসে নতুন দল করেন। আর যাদের মেরুদণ্ডটা আরেকটু সোজা, আরেকটু সিধা, যারা বুঝতে পারেন যে নতুন দল করলেও একসময় ধান্দাবাজি পলিটিক্স করতে গিয়ে আবার ওই কংগ্রেসের হাতটা ধরতে হবে, এইটা ঠিক জিনিস নয়, তারা হিমন্ত বিশ্ব শর্মা বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বা জিতিন প্রসাদ বা রীতা বহুগুণা যোশীর মতো সরাসরি কংগ্রেসের রাজনীতির পথটাই ত্যাগ করেন এবং বিজেপির হাতটা ধরেন। আর না ধরলে মনমোহন সিং হতে হয়, হয়তো দেশের প্রধানমন্ত্রী আপনি হবেন, আরবিআই এর গভর্নর হবেন, দেশের অর্থমন্ত্রী হবেন এবং সেই সব ভালো ভালো কথা আপনার মৃত্যুর পর শোনা যাবে, কিন্তু আপনার জীবদ্দশায় যখন আপনি পদে আছেন তখন আপনার জন্য কি কি ঠিক অপেক্ষা করবে? আপনার জন্য অপেক্ষা করবে এই ধরনের স্ক্যাম, 2G স্পেকট্রাম। মনমোহন সিং জামানার যে যে সমস্ত স্ক্যাম হয়েছে তার বোধহয় সব থেকে বড় স্ক্যাম ছিল এই 2G স্পেকট্রাম। যখন 2G স্পেকট্রামের বন্টন হচ্ছে, প্রধানমন্ত্রীর নাম মনমোহন সিং এবং সেই সময় টেলিকম মিনিস্টার এ রাজা, ওই শরিকি রাজনীতি এই সমস্ত কিছু চলছে না, সেই এ রাজার হাত ধরে 1,76,000 কোটি টাকা স্ক্যাম হয়ে গেল। যাকে যা খুশি নিজের লোকদের সেগুলো পাইয়ে দেওয়া হলো, সরকারের রেভিনিউ ভাড়ার শূন্য হলো, আমার আপনার বড় ক্ষতি হয়ে গেল। আর প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংকে মৌন মোহন হয়ে থাকতে হলো, এই নিয়ে একটাও কথা বলা গেল না। এত পণ্ডিত মানুষ, এত শিক্ষিত মানুষ, এত বড় ইকোনমিস্ট, অথচ ভারতীয় অর্থব্যবস্থার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এত বড় স্ক্যাম হয়ে গেল, সেইভাবে কারোর বিরুদ্ধে তিনি প্রকাশ্যে মুখ খুলতে পারলেন না, কেননা ওই প্রভুদের পরিবার থেকে মানা ছিল। আর তাদের অঙ্গুলি হেলনে সামনে স্কেপগোটটা তাকে হতে হলো, গায়ে ধাব্বাটা তার লাগলো, পিছন থেকে যাদের দুর্নীতি করার তারা দুর্নীতি করে বেরিয়ে চলে গেল। শুধু এই 2G স্পেকট্রাম স্ক্যামই নয়, একের পর এক স্ক্যাম এই জামানায় শুধু আছড়ে পড়েছে এবং ভারতের মাথা হেট হয়েছে। যেমন ধরুন কমনওয়েলথ গেমস স্ক্যাম, ভারতবর্ষ একটা আন্তর্জাতিক প্রজেক্ট পেল, খেলাধুলার জায়গায় ভারতবর্ষকে মানচিত্রে তুলে আনার জায়গা পেল, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করার জায়গা হলো, কিন্তু সেখানে দায়িত্ব পেলেন সুরেশ কালমাডি। যে সুরেশ কালমাডি সব কিছুর দায়িত্বে আছে, অনেকটা এই রাজ্যের ওই ব্যানার্জি পরিবারের ভাইদের মতো, সমস্ত স্পোর্টসের মাথায় তারা বসে আছে। আইওসি চেয়ারম্যান সুরেশ কালমাডি, কমনওয়েলথ গেমসের চেয়ারম্যান সুরেশ কালমাডি, কেএসি চেয়ারম্যান সুরেশ কালমাডি, সমস্ত জায়গায় বসে আছে। আর সেখানে বসে থেকে 70,000 কোটি টাকা ঝেড়ে দিল, 70,000 কোটি টাকা স্ক্যাম হলো। যে ফ্ল্যাটগুলো ওই অ্যাথলিটরা এসেছিলেন তাদের জন্য দেওয়া হয়েছিল, সেগুলো পরবর্তীকালে বিক্রি করে দেওয়া হলো, টাকা ঢুকলো সুরেশ কালমাডির পকেটে। আমার আপনার ট্যাক্সের পয়সায় স্টেডিয়াম রেনোভেট হলো, সেইখান থেকে কাটমানি খেলো সুরেশ কালমাডি।
৭৭,০০০ কোটি টাকা স্ক্যাম। অথচ প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং কিচ্ছুটি করলেন না। রামকো বাস্তে তদন্ত হলো, কিন্তু আলটিমেটলি সারা বিশ্বে এইটাই চর্চা হয়ে গেল, যেখানে বিশ্ব মানচিত্রে ভারতের স্থান কোথায় উঠে যেতে পারতো, সেখান থেকে ভারতবাসী মানেই চোর, এরা সব জায়গায় চুরি করে। সেই ধাব্বাটা ভারতবর্ষের গায়ে লেগে গেল। আচ্ছা ভাবুন তো, কিছুদিন আগে G20 বৈঠক হয়ে গেল, সেখানেও তো এত বড় মানের একটা আন্তর্জাতিক একটা আয়োজন ভারতবর্ষ করে দেখালো নরেন্দ্র মোদীর জামানায়। ওই কেউ তো একটা আঙুলও তুলতে পারলো না যে এখানে এই স্ক্যাম হয়েছে। অথচ মনমোহন সিং ক্ষমতায় প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, তখনই এত বড় ধাব্বাটা কিন্তু ইউপিএ গভর্নমেন্টের গায়ে লেগে গেল। যারা ভাবছেন 2G স্পেকট্রাম, কমনওয়েলথ গেমস এখানেই বোধহয় কেলেঙ্কারি শেষ, তাদের জন্য সব থেকে বড় স্ক্যাম রয়েছে কোলগেট স্ক্যাম। 1,86,000 কোটি টাকা স্ক্যাম, এবং এটা এমন পর্যায়ে চলে গেল যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো, এবং সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে 214টা ব্লক বন্টন অবশেষে রদ করতে বাধ্য হলো। এবং সব থেকে মজার ব্যাপার, যখন কোলগেট কেলেঙ্কারি হচ্ছে, যখন কোলগেট স্ক্যাম হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই কোল সেগমেন্টের একটা পোর্টফোলিও খোদ প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং এর আন্ডারেই থেকে গেছে। এখন মনমোহন সিং যেরকম পণ্ডিত মানুষ, তিনি যেভাবে ইকোনমিক্সটাকে গুলে খেয়েছেন, তিনি যেভাবে সজ্জন ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরেছেন, তিনি চুরি করেছেন কেউ বিশ্বাস করে না। জীবনের শেষ দিন অবধি একটা মারুতি 800 তার সম্বল ছিল, তাহলে এত কোটি টাকা তার পোর্টফোলিওর আন্ডারে চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, 1,86,000 কোটি টাকার স্ক্যাম। কে করলো এটা, কারা করলো আর নতুন করে বলার আছে? পাপেট হতে হলো, বলির বখরা হতে হলো মনমোহন সিং এর মতো পণ্ডিত মানুষকে, আর পিছন থেকে তাকে প্রধানমন্ত্রী সাজিয়ে যাদের যা করার তারা সমস্তটা করে চলে গেল। মনমোহন সিং মনমোহন হয়েই শুধু বসে রইলেন। তবে মনমোহন সিং এর এই দিকগুলোকে যদিও বা ইগনোর করা যায়, এই ছবি কিন্তু সারা জীবন মৃত্যুর পরও বোধহয় ইতিহাসের পাতায় লেখা হয়ে রইল কালো অধ্যায় হিসেবে। 26/11 হামলা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং সেই 26/11 হামলার মূল চক্রী হচ্ছেন হাফিজ সঈদ। সেই হাফিজ সঈদের সঙ্গে এই কাশ্মীরি যুবক ইয়াসিন মালিককে দেখা গেল, এবং ইয়াসিন মালিক বুক ফুলিয়ে তার সঙ্গে ছবি তুলছে, যে পাকিস্তান ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে এত বড় আতঙ্কবাদী হামলা চালিয়ে গেল, ভারতবর্ষের নিরাপত্তা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেল, এবং ভারতবাসীকে বার্তা দিয়ে গেল, আমরা পাকিস্তানি, আমরা যা খুশি করতে পারি, তোমাদের দেশে ঢুকে তোমাদেরই ছাড় পোকার মতো মারবো, তোমরা কাজকলা করতে পারবে। তার সঙ্গে ছবি তুলছে ইয়াসিন মালিক, তার সঙ্গে হাত মিলাচ্ছে ইয়াসিন মালিক। কি না, কাশ্মীর ইস্যুতে স্বতন্ত্র কাশ্মীর তার চাই, এবং সেই জন্য সেখানে হাফিজ সঈদের সমর্থন আছে, সেই জন্য নাকি ছবি তুলছে। তাহলে একজন টেররিস্ট যে ভারত বিরোধী কাজ করছে, তার সঙ্গে যে হাত মেলাচ্ছে, তার সঙ্গে ভারত সরকারের ঠিক কি করা উচিত? না, এটা মনমোহন সিং এর জামানা ছিল। সেই ইয়াসিন মালিকের সঙ্গে কিরকম গদগদ ভাবে প্রধানমন্ত্রীর বাসভবনে ছবি তোলা হচ্ছে, একবার দেখুন। অর্থাৎ কাশ্মীরকে আলাদা করা হবে, কাশ্মীরকে স্বতন্ত্র করা হবে, এবং সেই জন্য পাকিস্তান যারা ভারত বিরোধী এবং পাকিস্তানের একদম চূড়ান্ত আতঙ্কবাদী, তাদের সঙ্গে হাত মেলানোর লোকের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী এরকম গদগদভাবে ছবি তুলছেন। কোন বার্তাটা টেররিস্টদের কাছে যাচ্ছে, জঙ্গিদের কাছে যাচ্ছে? ঠিক এই স্ট্যাম্পটাই, এই ধাব্বাটাই ইউপিএ সরকারের গায়ে লাগিয়ে দিয়েছিলেন মনমোহন সিং। এটার জন্য ইতিহাস কি কোনোদিন তাকে ক্ষমা করবে, এমনকি তার মৃত্যুর পরেও? সেই প্রশ্নটা থেকেই যায়। তবে মনমোহন সিং এর জামানায় এইসব কেলেঙ্কারি, এইসব স্ক্যাম, এইসব স্ক্যান্ডাল এমনটাই পর্যায়ে চলে গিয়েছিল, ভারতবর্ষ প্রথমবার দেখেছিল যে দুর্নীতির বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের আন্দোলন, যে আন্দোলনটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আন্না হাজারে, এবং ইন্ডিয়া এগেনস্ট করাপশন, ইন্ডিয়া এগেনস্ট কংগ্রেস, এই দুটো কথা যেন সমার্থক হয়ে গিয়েছিল। লোকে সোশ্যাল মিডিয়ায় চর্চা করতে শুরু করে দিয়েছিল যে আমরা যদি কংগ্রেস করি তাহলে কংগ্রেসটা বোধহয় বন্ধ হয়ে যাবে। এই সব চর্চা হচ্ছে, এবং সেই সব চর্চার পরিপ্রেক্ষিতে যখন মনমোহন সিং সত্যিই বুঝলেন যে না, লোকপালটাকে আনতে হবে, এই করাপশনটাকে রুখতে হবে, সত্যিই তো যে কথা গোটা দেশবাসী বলছে, আন্না হাজারে যে আন্দোলন করছেন সেটাকে মান্যতা দিতে হবে, তার এগেনস্টেই রাহুল গান্ধী সেই বিখ্যাত বলুন কুখ্যাত বলুন সেই স্টেটমেন্ট সামনে চলে এলো যে এইসব অর্ডিন্যান্স আমি সাপোর্ট করি না, ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। ঠিক এতখানি সম্মান, এতখানি কন্ট্রোল তার সরকার এবং দলের উপর ছিল, দলের থেকে তার প্রতি ছিল। বুঝতে পারছেন কোন জায়গায় ভারতকে নিয়ে চলে গিয়েছিলেন মনমোহন সিং, যাকে নিয়ে আজকে এত গুণগান করছে। তবে তার থেকেও যেটা চমকে দেওয়ার ঘটনা ছিল, সেটা হচ্ছে কার্গিল যুদ্ধে যারা বিধবা, তাদের জন্য যে ফ্ল্যাট অ্যালোকেশন, সেখানেও এত বড় ঘাবলাবাজি। আদার স্ক্যাম,
বোধহয় তার জামানার সব থেকে কালো অধ্যায় হয়ে থেকে যাবে। আদার্স স্ক্যাম, যেখানে কার্গিলের যে সেনারা ছিলেন, বীর যোদ্ধারা ছিলেন, যারা আমাদেরকে রক্ষা করতে, আমাদের দেশ মাতৃকাকে রক্ষা করতে নিজেদের প্রাণ বলি দিয়েছিলেন, তাদের পরিবারের জন্য, তাদের বিধবাদের জন্য সরকার থেকে এই বিল্ডিং তৈরি করা হয়েছিল এবং সেখানে ফ্ল্যাট অ্যালোকেট করা হবে। মহারাষ্ট্রের মুম্বাইয়ে এই জিনিস তৈরি করা হয়েছে এবং তখন মহারাষ্ট্রে চলছে কংগ্রেসের সরকার, কংগ্রেসের মুখ্যমন্ত্রীর নাম অশোক চৌহান। তার নেতৃত্বে সুন্দরভাবে এই বিধবাদের ঠকিয়ে, তাদেরকে এই ফ্ল্যাটগুলো না দিয়ে, এই বীর জওয়ানদের পরিবারকে ঠকিয়ে দিয়ে সেগুলো চলে যাচ্ছিল পলিটিশিয়ানদের হাতে, ব্যুরোক্র্যাটদের হাতে। এই যখন ধরা পড়লো, এটা নিয়ে যখন হইচই শুরু হলো, তখন অশোক চৌহানকে মুখ্যমন্ত্রী হিসেবে মহারাষ্ট্র থেকে পদত্যাগ করতে হলো। এর বাইরে কিন্তু আর বেশি কিছু এগোয়নি। ভাবুন একবার, যারা আমার দেশকে বাঁচাচ্ছে, আমাকে আপনাকে সুরক্ষিত রাখছে, তাদের মৃত্যুর পর তাদের বিধবাদের জন্য অ্যালোকেটেড ফান্ড, যেটা আমার আপনার ট্যাক্সের পয়সায় তৈরি হয়েছে, সেখানেও দুর্নীতি। আর এরা নাকি আজকাল অগ্নিবীর প্রকল্প নিয়ে কথা বলে। নরেন্দ্র মোদী অনেক খারাপ করে দিচ্ছে। কংগ্রেস জামানায়, মনমোহন সিং এর জামানায় ঠিক কি ঘটনা ঘটেছিল? ইতিহাস কি এটাকে কোনোদিন ভুলতে পারবে? ভুলতে পারবে যখন নিউক্লিয়ার ইস্যুতে বামেরা সমর্থন সরিয়ে নিল এবং সেই সময় সরকার বাঁচানোর ভোট চলছে, সেইখানে অভিযোগ উঠে গেল ক্যাশ ফর ভোটস, অর্থাৎ সরকার বাঁচাতে, সরকার টিকিয়ে রাখতে সাংসদদের, যারা এই ইউপিএতে ছিলেন না, তাদের ভোটটা সুনিশ্চিত করতে মোটা টাকা ঘুষ দেওয়া হয়েছিল সাংসদদের। যদিও এটা নিয়ে অভিযোগের পর দিল্লি পুলিশ, যেটা তখন অবভিয়াসলি মনমোহন সরকারের হাতেই রয়েছে, তারা তদন্ত করে ক্লিন চিট দিয়ে দিয়েছিল, না না এরকম কোনো দুর্নীতি হয়নি। কিন্তু যদি দুর্নীতিই না হবে, তাহলে সেখানে সিবিআই তদন্ত করতে দেওয়া হয়নি কেন? তখন দাবি উঠেছিল যে এটা নিয়ে জেপিসি করা হোক, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হোক। কেন করতে দেওয়া হয়নি? এটা নিয়ে দাবি উঠেছিল সুপ্রিম কোর্টের নজরদারিতে এই তদন্ত সিবিআই করুক। কেন সেটাকে ইগনোর করা হয়েছিল? তাহলে কি সত্যি এই দাবিকে উড়িয়ে দেওয়া যায়? যেখানে এক ভোটে হেরে যাওয়ার পরও অটল বিহারী বাজপেয়ী বুক ফুলিয়ে বলেছিলেন যে আমি এটার বিরুদ্ধে কিছুতেই মাথা নত করব না, সেইখানে নিজের সরকার বাঁচাতে টাকার খেলা হয়েছিল, কিন্তু তিনি ইনভলভ ছিলেন না। আবারও তাকে স্কেপগোট করে পিছন থেকে যাদের আঙ্গুলি হেলনে এইসব করার কথা ছিল তারাই করে গেছেন। কিন্তু এই কুকিরটির দায় তো তাকে মৃত্যুর পরও বয়ে নিয়ে যেতে হবে। যেমন বয়ে নিয়ে যেতে হবে একদম শেষের দিকে এসে, যখন তার সরকারের বিদায় প্রায় নিশ্চিত করে দিয়েছে ভারতবাসী 2013 সালে, সেই সময় হেলিকপ্টার স্ক্যাম। হেলিকপ্টার যেটা হয়েছিল, আপনারা জানেন, অগস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছিল, আমাদের যে এয়ারফোর্স রয়েছে তার জন্য কেনা হচ্ছিল, এবং সেখানেও 3,500 কোটি টাকার ঘাপলা হয়েছিল। বহু নাকি হেভিওয়েট কংগ্রেস নেতার নাম সেখানে ইনভলভ ছিল, কিন্তু সেই সমস্তই আবার যখন হইচই হয়েছিল মিডিয়াতে, শুধুমাত্র ধামা চাপা দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ সেকেন্ড জামানা ইউপিএ 2 যেটা শুরু হয়েছিল, সেখানে শুধু স্ক্যাম 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 আর স্ক্যাম ছিল। কিন্তু প্রত্যেকবারই বলির বাখরা হতে হয়েছিল মনমোহন সিংকে, এবং তিনি চুপচাপ ছিলেন, তিনি কোনো কথা বলতে পারতেন না। এগুলো শুনে হয়তো দাঁতে দাঁত চেপে কষ্টটাকে সহ্য করতেন, আর সেই জন্যই তার নাম হয়ে গেছিল মৌনমোহন। আর দিকে ভারতবর্ষ হয়তো আঙুল তুলবে না এইসব দুর্নীতির জন্য, কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী হিসেবে, দেশের ক্যাপ্টেন হিসেবে তার গর্জে ওঠা উচিত ছিল, এবং দলমত নির্বিশেষে যারাই এর পিছনে থাকুক না কেন, তাদের জন্য শাস্তির ব্যবস্থাটা সুনিশ্চিত করার দরকার ছিল, যেটা তিনি কোনোদিনই করেননি। আর সেটার জন্য ইতিহাস তাকে কি মেনে নেবে? তবে সব থেকে বড় বোধহয় ঐতিহাসিক ভুল যদি তিনি কিছু করে থাকেন, সেটা হচ্ছে সারাম এল শেখ, এই যে ডিল পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল। কার্গিল যুদ্ধের পর একটা অঘোষিত নীতি শুরু হয়ে গিয়েছিল যে পাকিস্তান যতদিন না টেরোরিজম বন্ধ করবে, যতদিন না ভারতবর্ষের মাটিতে সন্ত্রাসবাদ বন্ধ করবে, ততদিন অবধি পাকিস্তানের সঙ্গে কোনো রকম কোনো কথা হবে না। কিন্তু এই মনমোহন সিং জামানায় এই প্রথম একটা দ্বিপাক্ষিক বৈঠক হলো, এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হলো, সেখানে পরিষ্কারভাবে পাকিস্তান চাপিয়ে দিল যে বালুচিস্তান নিয়ে ভারতবর্ষ কোনোদিন নাকি কথা বলতে পারবে না। অন্যদিকে এই টেরোরিজম বন্ধ না করলে দ্বিপাক্ষিক কোনো কথা হবে না, এই নিয়ে কোনো কথা ছিল না। মুম্বাই হামলা নিয়ে কোনো কথা ছিল না। এমনকি পাকিস্তান কাশ্মীরে আসবে না, এই নিয়েও কোনো কথা ছিল না। অর্থাৎ ভারতবর্ষ কোনোদিনই বালুচিস্তান বা অন্য কিছু নিয়ে কথা বলতে পারবে না, পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে পারবে না। আর পাকিস্তান টেরোরিস্টদের যখনই ইচ্ছা হবে তারা ভারতবর্ষে ঢুকবে, মুম্বাই হামলা করবে বা কাশ্মীর দখল করে নেওয়ার হুঙ্কার ছাড়বে। এমনই একটা ডিল করে নিয়েছিল। কূটনৈতিকভাবে ভারতবর্ষ কোথায় পিছিয়ে গিয়েছিল, আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে চাপে রাখার ক্ষেত্রে কোথায় পিছিয়ে গিয়েছিল ভারতবর্ষ, সেই জায়গাকে পেরিয়ে এসে এই পাকিস্তানকে যে আজকে নাকে দড়ি দিয়ে ভারতবর্ষ ঘোরাতে পারছে, অনেক কাঠখড় তার জন্য পোড়াতে হয়েছে। কিন্তু যে সিচুয়েশনটা তার এই দ্বিপাক্ষিক চুক্তির জন্য তৈরি হয়ে গিয়েছিল,
সেটা সেটা বোধহয় কোনোদিনই ভারতবর্ষ ভুলতে পারবে না। আর এই সমস্ত কিছু থেকে যখন নজর ঘোরাতে হতো, তখন তাকে দিয়ে একটা ঐতিহাসিক কাজ আবার কংগ্রেস করিয়ে নিয়েছিল। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভেঙে দুটো রাজ্য তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ করা, যেটা সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না। এই দাবি অনেক দিন ধরে ছিল, এটা অনেক দীর্ঘ আলোচনার দরকার ছিল, অনেক কিছু ছোট ছোট ব্যাপার আছে যেগুলো মিটিগেট করার পরে এই সিদ্ধান্তটা নেওয়া যেত। কিন্তু না, তখন স্ক্যান্ডালে জর্জরিত হয়ে গেছে সরকার, কংগ্রেস আর ক্ষমতায় আসবে না বোঝা যাচ্ছে, তাই তড়ি ঘড়ি করে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ ভেঙে দেওয়া হলো। এবং তার ফলে দুই রাজ্যের যারা অধিবাসী ছিলেন সেই সময়ে চরম পৌঁছলো টেনশন, এবং সেই জায়গায় হানাহানি দাঙ্গা পুরোপুরি শুরু হয়ে গেল। সব থেকে বড় কথা, অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে হায়দ্রাবাদকে সাইবারাবাদ হিসেবে তুলে ধরেছিলেন চন্দ্রবাবু নাইডু। তাকে সেখান থেকে উৎখাত করা হলো এবং পাঠিয়ে দেওয়া হলো অন্ধ্রপ্রদেশ, নতুন রাজধানী করতে হলো অমরাবতী। সেই অমরাবতী তাকে তৈরি করতে যা ফান্ডিং দরকার কেন্দ্র সরকার কোনো সাহায্য করলো না। অর্থাৎ একটা রাজ্য সেটাকে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেক পিছিয়ে দেওয়া হলো, নতুন করে ডেভেলপ করার জন্য কোনো রকম সাহায্য করা হলো না। এইরকম একটা জায়গা তৈরি করে দেওয়ার ফলে অন্ধ্রপ্রদেশে যে আইটি সেগমেন্ট ছিল সেটাতে বড়সড় ধাক্কা লাগলো। সব থেকে খারাপ যেটা হলো, দুই রাজ্যের অধিবাসীদের মধ্যে শত্রুতার পরিবেশ তৈরি হয়ে গেল। দুই দলই ভারতবাসী, কিন্তু একে অপরকে শত্রু ভাবতে শুরু করেছে। এই যে হানাহানি, এই তড়িঘড়ি দৃষ্টি ঘোরানোর চেষ্টা, এটাও বোধহয় আর যে শাসনকাল সেখানে একটা কালো অধ্যায় হয়ে থেকে যাবে। আবারও বলছি, এই সমস্ত কিছু স্ক্যান্ডাল বা স্ক্যামের জন্য ভারতবাসী তাকে দায়ী করে না, কিন্তু ভারতবাসী যেটা দায়ী করে, এই সমস্ত কিছু তাকে সামনে রেখে যারা করেছে তাদেরকে তিনি কোনোদিনই এক্সপোজ করলেন না। তারা তার সঙ্গে ভৃত্যের মতো ব্যবহার করলেও সেটা কি শুধুমাত্র প্রধানমন্ত্রীত্বের জন্য মাথা নিচু করে মেনে নিলেন। তাই তার মৃত্যুর পর এই কালো অধ্যায়গুলো কোথায় ভারতের ইতিহাসে থেকে যাবে, আর ভবিষ্যৎ ডিসাইড করবে সত্যি এগুলো ভুলে তিনি আরবিআই এর গভর্নর, তিনি অর্থমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশকে কতখানি এগিয়ে দিয়েছিলেন, নাকি এই সমস্ত কারণে দেশের একটা কালো অধ্যায় তিনি তৈরি করে দিয়েছিলেন। এই বলবেন, যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।